আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সবাই কি পড়েছো বাসায়? ছবি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। প্রথম ছবিটা দেখো, কি করছে এখানে? মাস্ক বানাচ্ছে। মাস্ক উৎপাদন করছে, ভেরি গুড। পরের ছবিতে ট্রাক মালামাল পরিবহন দিয়ে পরিবহন জায়গায় জায়গায় মাল পৌঁছানো হচ্ছে আর কি। পরিবহন করছে, মালামাল পরিবহন করছে। এর পরের ছবিটিতে দেখো, এটা কিছু একটা উৎপাদন কৃষিকাজ চলতেছে। এটা হচ্ছে যে আলু সংগ্রহ করছে, আলু হওয়ার পরে, ঠিক আছে, সেই আলু সংরক্ষণ করেছে গুদাম ঘরে। এটাও আলু সংরক্ষণের একটি ছবি, এটাও হচ্ছে গুদাম ঘরের ছবি। দুটো নিচে ছোট করে লেখা আছে ন্যাচারাল কোল্ড স্টোরেজ, ঠিক আছে। আর পরের ছবিটাতে কি দেখতে পাচ্ছ? মাস্ক বিক্রি করছে। মাস্ক বিক্রি করছে, অর্থাৎ এখানে ক্রেতা এবং বিক্রেতা, ক্রয় বিক্রয় দুইটাই হচ্ছে, তাই তো? ক্রেতা ক্রয় করছে, বিক্রেতা বিক্রয় করছে। তাহলে আমরা দেখলাম যে উৎপাদন, পরিবহন, গুদামজাতকরণ, ক্রয় বিক্রয়, এগুলো কিসের সাথে জড়িত? বিপণন অর্থায়নের সাথে, বিপণনের সাথে। বিপণন কার্যাবলীর সাথে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে বিপণন কার্যাবলী, অধ্যায় 3। সবাই পেয়েছো বইতে? জি ম্যাম। বিপণনের আরেকটি নাম আছে, সেটি কি? বাজারজাতকরণ। বাজারজাতকরণ, ভেরি গুড। বিপণন কার্যাবলী অথবা বাজারজাতকরণ কার্যাবলী। বিপণন ধারণার মধ্যে এটি পাবে। তিন 3.1 যেটা বিপণন কার্যাবলীর ধারণা। জি ম্যাম, পেয়েছি। পেয়েছো সবাই? জি ম্যাম। আমার কাছে যে বইটি আছে সেই বইটির হচ্ছে 103 নম্বর পৃষ্ঠার একটি ইমেজ এখানে দিয়েছি আমি। এখানে খেয়াল করো, সবগুলো লাইন আমাদের দরকার নেই, গুরুত্বপূর্ণ লাইন যেগুলো সেগুলোই আমি এখানে দাগিয়েছি। এই লাইনটা খুঁজে পেয়েছো কিনা দেখো। বাজার গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ, বিক্রয়োত্তর সেবাদান ইত্যাদি কাজের সমষ্টিকে বিপণন কার্যাবলী বলে। জি ম্যাম, পেয়েছি। 112 পেজের প্রথম প্যারায়। আচ্ছা, 112 পেজের প্রথম প্যারায় দেখো, প্রথম প্যারার মাঝামাঝিতে এই লাইনটি খুঁজে পাবে। জি ম্যাম। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় বিপণন কার্যাবলী কি অথবা বিপণন কার্যাবলী কাকে বলে, ঠিক আছে, এখানে একটা আমরা সংজ্ঞা পেলাম। বাজার গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ, বিক্রয়োত্তর সেবাদান ইত্যাদি কাজের সমষ্টিকে বিপণন কার্যাবলী বলে। এর পরের প্যারাটাতে দেখো বলছে স্থানগত, সময়গত এবং অধিকারগত উপযোগ। ম্যাম, এটা কত নম্বর? 112 পৃষ্ঠা। অধিকারগত উপযোগ সৃষ্টির জন্য যে সকল কাজ সম্পাদিত হয় সেগুলো বিপণন কার্যাবলীর আওতাভুক্ত।
বিপণন কাজের সাথে 3টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত, তা হলো পণ্য, কর্ম এবং ব্যক্তি। অনেক সময় এই লাইনটি দিয়ে প্রশ্ন হয় যে বিপণন কাজের সাথে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত, তখন আনসার কি 3টি। হবে? 3টি। সেই 3টি উপাদান কি 3টি। কি? পণ্য, কর্ম এবং ব্যক্তি। কর্ম এবং ব্যক্তি। ভেরি গুড। এর পরের প্যারাতে দেখো, বিপণনের কাজগুলো উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ সৃষ্টি করে। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে বিপণনের কাজ কাদের মধ্যে সংযোগ সৃষ্টি করে? চূড়ান্ত ভোক্তার সাথে। উৎপাদক ও চূড়ান্ত ভোক্তার। চূড়ান্ত ভোক্তার সাথে। হ্যাঁ, উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে। এই প্রক্রিয়ায় বিক্রেতার নিকট থেকে পণ্যের অধিকার ও মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। সুতরাং বিপণন কার্যাবলী হলো, খেয়াল করে এখানে আমরা বিপণন কার্যাবলীর আরেকটি সংজ্ঞা পাবো। বিপণন কার্যাবলী হলো উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর সাথে জড়িত সংশ্লিষ্ট কাজ। ঠিক আছে? বিপণন কার্যাবলী হলো উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর সাথে জড়িত সংশ্লিষ্ট কাজ। সংশ্লিষ্ট কাজ। এখন এই সংশ্লিষ্ট কাজ মানে কি? দেখো আমি বক্সের ভিতরে রেখেছি। সংশ্লিষ্ট কাজ মানে হচ্ছে এই যে এগুলো, দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, বাজার উন্নয়ন ইত্যাদি। সংশ্লিষ্ট কাজ বলতে কি বোঝানো হয়েছে? সেই সংশ্লিষ্ট কাজ হচ্ছে এগুলো। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। জি ম্যাম। যদি আমরা এই লাইনটি দিয়ে আনসার লিখতে চাই যে বিপণন কার্যাবলী কি, তখন কিভাবে লিখব? বিপণন কার্যাবলী হলো উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর সাথে জড়িত সংশ্লিষ্ট কাজ, যেমন ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, বাজার উন্নয়ন ইত্যাদি। সরি। তাহলে এই পেজ থেকে আমরা কয়টি প্রশ্ন পেয়েছি বলো? দুটো। হ্যাঁ, বিপণন কার্যাবলী কি, বিপণন কাজের সাথে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত এবং কি কি। প্রশ্নগুলো কি লিখে নিচ্ছ খাতায়? জি ম্যাম। প্রশ্নগুলো খাতায় লিখে নাও, যে দুটো প্রশ্ন এখন বলা হলো। বিপণন কার্যাবলী কি, বিপণন কাজের সাথে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত এবং কি কি, অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কি। বিপণন কার্যাবলী কি? ম্যাম আরেকটা কি জানো কোশ্চেন? বিপণন কাজের সাথে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত? বিপণন কাজের সাথে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত এবং কি কি। জি ম্যাম হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 3.2 বিপণন কার্যাবলী। ঠিক আছে, বিপণন কার্যাবলী দেখো একটি চিত্র আছে তোমাদের বইতে। বিপণন কার্যাবলীকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে: বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। সহায়ক কার্যাবলী। ঠিক আছে, যদি প্রশ্ন হয় যে বিপণন কার্যাবলীকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। বিনিময় কার্যাবলী আবার 2 প্রকার: ক্রয় এবং বিক্রয়। বন্টন কার্যাবলী 3 প্রকার: পরিবহন, গুদামজাতকরণ, মোড়ককরণ। আর সহায়ক কার্যাবলী হচ্ছে অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ,
মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, বাজার তথ্য সংগ্রহ, বিক্রয়োত্তর সেবা দান। ঠিক আছে, প্রথমে আমরা শুরু করছি বিনিময় কার্যাবলী। বিনিময় কাজের মাধ্যমে পণ্য বা সেবার মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়। ঠিক আছে, বিনিময় কাজের মাধ্যমে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তরিত হয়। বিনিময় কাজ দুই ধরনের, একটি হচ্ছে ক্রয় এবং আরেকটি হচ্ছে বিক্রয়। বিক্রয়। ক্রয় হলো বিপণন প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ। উৎপাদন কাজ পরিচালনা বা পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। ঠিক আছে, উৎপাদন কাজ পরিচালনা করার জন্য অথবা পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। যেমন পাইকার যারা আছে তারা কিন্তু পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে, ঠিক না? জি ম্যাম। যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে, তোমাদের বইতে কি আছে লাইনটা বলো তো একটু। যে প্রক্রিয়ার ভিত্তিতে আছে, হ্যাঁ অর্থের হ্যাঁ বিনিময়ে ঠিক আছে, ক্রেতার ওইভাবেও নিকট লিখতে হতে পারো, পণ্য- অথবা যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় ক্রয় কি, আনসার লিখতে পারবে। ঠিক আছে, জি ম্যাম। যে প্রক্রিয়ার ভিত্তিতে অথবা যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। এই প্রসঙ্গে চার্চিল অ্যান্ড পিটার বলেছেন, ভোক্তার চাহিদা পূরণে, হ্যাঁ ভোক্তার চাহিদা পূরণে পর্যাপ্ত পণ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানই হচ্ছে ক্রয়। বিপণনের আচ্ছা ম্যাম, বলো। ম্যাম এই যে লেখক মানে সরি এই যে ওনারা যে সংজ্ঞাগুলো দেয় ওই সংজ্ঞাগুলো আর ওনাদের নাম কি আমাদের মানে মুখস্থ রাখতে হবে বা পড়ে রাখতে হবে? ইম্পর্টেন্ট না, কিন্তু বিভিন্ন রাইটারের সংজ্ঞা জেনে রাখা ভালো। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, বিপণনের ক্ষেত্রে ক্রয় কাজ বলতে নিম্নোক্ত বিষয়গুলোকে বোঝানো হয়। সেটা হচ্ছে প্রয়োজন নির্ধারণের জন্য পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন, সঠিক সরবরাহের উৎস নির্বাচন, বিক্রয় বা ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহারযোগ্য পণ্য নির্ধারণ, প্রাপ্তব্য পণ্যের উপযুক্ততা যাচাইকরণ, প্রাপ্তব্য অর্থাৎ যে পণ্যগুলো পাওয়া যাবে, পণ্যের মূল্য ও সরবরাহের শর্ত নির্ধারণ, সত্য হস্তান্তর ইত্যাদি, অর্থাৎ মালিকানা হস্তান্তর। এই সবগুলো কাজকে একত্রে ক্রয় বলা হয়, অর্থাৎ ক্রয়ের মধ্যে এই কাজগুলো অন্তর্ভুক্ত। বিনিময়ের পরের কাজটি হচ্ছে বিক্রয়। ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কাজকে বিক্রয় বলা হয়। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় বিক্রয় কি বা বিক্রয় কাকে বলে, তখন এই লাইন দিয়ে আনসার লিখতে পারবে। ভোক্তার প্রয়োজন ম্যাম বিক্রয়ের সংজ্ঞাটা যদি মানে আরেকটু সহজ করে বলা যেত বা ছোট করে। কিভাবে তুমি বলো? ম্যাম আমি আপনাকে বলতে বলছি, এখানে তো কঠিন কিছু এর না। থেকে সহজ ভোক্তার প্রয়োজন নির্ধারণ, পেঁচানো পেঁচানো লাগতেছে। না আরেকবার পড়ো তাহলে পেঁচানো লাগবে না। ভোক্তার প্রয়োজন নির্ধারণ, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। ভোক্তার প্রয়োজন চিহ্নিত করা, ঠিক আছে। চাহিদা সৃষ্টি, অর্থাৎ পণ্যের চাহিদা সৃষ্টি করতে হবে, তা না হলে তো ক্রেতারা কিনবে না। কিনবে বলো? না ম্যাম। এই জন্য বলেছে ভোক্তার প্রয়োজন চিহ্নিত করা, চাহিদা সৃষ্টি করা, ক্রেতা অনুসন্ধান করা, যে তোমার এই পণ্যটা কারা কারা কিনতে পারে, বাজার গবেষণা করা এবং সেখানে তোমার পণ্য বিক্রির ব্যবস্থা করা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান,
এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর। পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান মানে কি? অ্যাডভাইস দেওয়া যে এটা যখন ভালো, হ্যাঁ, এটা আপনার জন্য হ্যাঁ, কতটা যখন ভালো। শপিং করতে যাও দেখবা যে বিক্রেতা যিনি থাকেন দোকানে তিনি কিন্তু পণ্য হ্যাঁ, সম্পর্কে অনেক গুণগান করেন না, যে জি আপা এটা ম্যাম। নেন, এই প্রোডাক্ট অনেক ভালো, আমাদের খুব বিক্রি হয় এই প্রোডাক্টটা, বলে না জি যে ম্যাম। এই প্রোডাক্ট ইউজ করলে আপনার এই উপকার হবে, আপনি এটা চোখ বন্ধ করে কিনতে পারেন, বলে না এরকম? জি ম্যাম। হ্যাঁ, তাহলে যে পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর, এটার মানে কি? ম্যাম ওই যে বিক্রয় করলে, লাইক আমি এটা বিক্রি করব, যখন আমি বিক্রি করিনি আমি এটার মালিক, যখন বিক্রি করে দিয়েছি যার কাছে বিক্রি করছি সে মালিক, তো না এটা এখানে মালিকানা বলেছে চেঞ্জ আলাপ হলো না। আলোচনার মাধ্যমে মানে কি? আলাপ আলোচনার মাধ্যমে ডিসকাশন করে। হ্যাঁ, ডিসকাশন মানেই হচ্ছে আলাপ আলোচনা, তো সেটা কি ডিসকাশন? আহ, যে আমি পণ্য কিনতে চাই, যদি আমি এতগুলো পণ্য কিনি তাহলে আপনি আমার কাছে কত দাম রাখবেন, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ আমরা তো তারপরে বলি ধরো এরকম। ব্যবসায়ী যারা যে পাইকারি রেটে যারা মাল ক্রয় করে তারা কিন্তু অনেক সময় বাকিতেও মাল ক্রয় করে, যে ঠিক আছে আমি আপনি সম্পূর্ণ টাকা দিতে পারবো না, আমি কিছু টাকা দিব আর বাকি টাকা পরবর্তীতে দিব, ঠিক আছে? জি ম্যাম। এই যে আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কাজকে বিক্রয় বলা হয়। এখন কি সংজ্ঞা ক্লিয়ার হয়েছে? ভোক্তার ম্যাম। প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি অর্থাৎ পণ্যের চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কাজকে বিক্রয় বলা হয়। এরপর দেখো এখানে চলে গিয়েছি, আমি ব্র্যাকেট দেওয়া আছে। বিক্রয়ের মাধ্যমে পণ্যের সত্ত্ব অর্থাৎ পণ্যের মালিকানা হস্তান্তর করলেই চলে না, না এর পরে একটা কমা দিবা। সেই সাথে পণ্য পরিকল্পনার উন্নয়ন, চাহিদা সৃষ্টি, ক্রেতা সৃষ্টি, বিক্রয়ের শর্তাবলী নির্ধারণ ইত্যাদি কার্যাবলী সম্পাদনের প্রয়োজন হয়। প্রয়োজন। এই যে বিক্রয়ের শর্তাবলী নির্ধারণ যেটা, এটাই হচ্ছে যে আলাপ আলোচনা, ঠিক আছে? বিক্রয় কাজ বলতে নিম্নোক্ত বিষয়গুলোকে বোঝায়: পণ্য পরিকল্পনা উন্নয়ন অর্থাৎ ব্যবসা, ক্রেতা অনুসন্ধান, প্রসারের সকল হাতিয়ার ব্যবহার করে চাহিদা সৃষ্টি, বিক্রয় শর্তাবলী আলোচনা অর্থাৎ মান, পরিমাণ ও মূল্য নির্ধারণ, পণ্যের মালিকানা ও পণ্য হস্তান্তরের লক্ষ্যে বিক্রয় চুক্তি সম্পাদন করা। আচ্ছা সরি, এখানে একটা পেজ মিসিং হয়েছে। এরপরে তোমাদের বইতে একটু দেখো বন্টন কার্যাবলী, যেটা জি ম্যাম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া সংক্রান্ত বিপণন কাজকে বলা হয় বন্টন কার্যাবলী, ঠিক আছে? ক্রেতাদের চাহিদা মতো পণ্য পৌঁছে দেওয়া সংক্রান্ত কাজকে বলা হচ্ছে বিপণনের বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলী 3 প্রকার ছিল: পরিবহন, গুদামজাতকরণ এবং মোড়ককরণ। পরিবহন দেখো কি বলেছে, যে পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। বিপণনের এই কাজের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করবা। বিপণনের এই কাজের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। অনেক সময় প্রশ্ন হয় যে বিপণনের কোন কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়? পরিবহন। পরিবহন। অথবা পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? বিপণনের নো, স্থানগত উপযোগ। স্থানগত। উপযোগ। হ্যাঁ, এর পরের লাইনটা ব্র্যাকেট দিবা, পরিবহন কাকে বলে, ঠিক আছে? বিপণনের যেই কাজের মাধ্যমে পণ্য উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। পেয়েছো? জি ম্যাম।
বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করে তাকে পরিবহন বলে। তাকে বলা হয় পরিবহন। পরিবহনের সেকেন্ড প্যারাটা দেখো, পণ্যের উৎপাদক এবং ভোক্তা একই স্থানে অবস্থান করে না। এই উক্তির সাথে একমত তো? জি ম্যাম। জি ম্যাম। পণ্যে যারা উৎপাদন করছে এবং যারা ভোগ করছে তারা একই জায়গায় অবস্থান করে না। বর্তমান বিশ্বে উৎপাদনের স্থান নির্বাচনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কাঁচামালের প্রাপ্তব্যতা, অর্থাৎ সহজে কাঁচামাল পাওয়া যাবে, শ্রমিকের সরবরাহ, আবহাওয়া ইত্যাদি। এগুলো হচ্ছে যারা উৎপাদন করবে তারা এই বিষয়গুলো বিবেচনা করে, কাঁচামালের সহজলভ্যতা, শ্রমিকের সরবরাহ, আবহাওয়া। অন্যদিকে সম্ভাব্য ক্রেতাদের মাঝে সরবরাহ করার জন্য পণ্য উৎপাদন করা হয়, কিন্তু কোন পণ্যের প্রয়োজনীয় কাঁচামাল বা প্রয়োজনীয় শ্রমিক কিংবা উৎপাদনের অনুকূল পরিবেশ এবং উৎপাদিত পণ্যের ক্রেতা একই স্থানে অবস্থান করে না, অর্থাৎ উৎপাদনের স্থান এবং ক্রেতাদের মাঝে স্থানগত দূরত্ব বড় বাধা হিসেবে দেখা দেয়। এই বাধা দূর করাই হলো পরিবহনের কাজ, অর্থাৎ স্থানগত বাধা দূর করাই হচ্ছে পরিবহনের কাজ। যেমন উদাহরণ দিচ্ছি যে চা বাগানগুলো কোথায় গড়ে ওঠে? সিলেটে। কেন? ওটা মানে চা গাছের জন্য যেই ধরনের আবহাওয়া দরকার সেটা হচ্ছে সিলেটে আছে। ঢাকায় তো কোনো চা বাগান গড়ে উঠে নাই, উঠেছে? এখন সেই সিলেটের উৎপাদিত চা তুমি তো ঢাকায় বসে খাচ্ছ, পান করছো না? পরিবহনের জন্য। হ্যাঁ, এটা পরিবহনের জন্য। ভেরি গুড। এরপরে যেটা বিনিময়ের সেকেন্ড কাজ, বন্টন কার্যাবলীর সেকেন্ড কাজ হচ্ছে গুদামজাতকরণ। পণ্যের সময়গত বা কালগত, সময়গতর আরেকটি প্রতিশব্দ হচ্ছে কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। জ্ঞানমূলক প্রশ্নের আনসার লিখতে পারবে, গুদামজাতকরণ কি বা কাকে বলে। ঠিক আছে? পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। সেকেন্ড প্যারাটাতে চলে যাও। নির্দিষ্ট ঋতুতে বা সময়ে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমেই পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় না, অর্থাৎ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় না। তাই মৌসুমের প্রয়োজন অতিরিক্ত উৎপাদিত বা সংগৃহীত পণ্য সামগ্রী ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন হয়। সাধারণত কৃষিজাত ও শিল্পজাত পণ্যের উৎপাদন কাল এবং ব্যবহার কালের মধ্যে যে সময়গত পার্থক্য পরিলক্ষিত হয় তা ওই পণ্য ব্যবহারের বা বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে এরূপ প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন এই যে শীতকাল চলছে, এই শীতকালে নতুন আলু বাজারে পাওয়া যায়, তাই না? অর্থাৎ শীতকালে গোল আলুটা উৎপাদিত হয়, টমেটো উৎপাদিত হয়, কিন্তু এগুলো তো আমরা সারা বছরই ব্যবহার করি, বাজারে কিনতে পাই, তাই না? কিভাবে সম্ভব এটা বলো তো? গুদামজাতকরণের মাধ্যমে। ভেরি গুড। বিপণনের বন্টন কার্যাবলীর পরের কাজটি হচ্ছে মোড়ককরণ। ইংরেজিতে বলা হয় প্যাকেজিং। গুদামজাতকরণের ইংরেজি কি বলো? ওয়্যারহাউজিং। হ্যাঁ, আর পরিবহনের ইংরেজি? ট্রান্সপোর্টেশন। ঠিক আছে। মোড়ককরণ, খেয়াল করো, মোড়ককরণের প্রথম লাইনের কিছু অংশ আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, তোমরা ওই অংশটুকু ব্র্যাকেট দাও, তাহলে তুমি এখান থেকে আনসার লিখতে পারবে মোড়ককরণ কি।
পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। ঠিক আছে? জি পণ্য ম্যাম। মোড়কের নকশাকরণ এটার মানে কি? পণ্যের উপর ওই যে প্যাকেটের ডিজাইন যে ডিজাইনটা করে, পণ্যটাকে হ্যাঁ, প্যাকেটে যে আকর্ষণীয় করে। না, পণ্য মোড়কের নকশাকরণ, এখানে মোড়ক শব্দের মানে কি? প্যাকেট প্যাকেজিং, পণ্যটাকে যে মানে যা দিয়ে তুমি প্যাকেট আবৃত করা আর কি। করবা, পণ্যটাকে যা জি দিয়ে ম্যাম। তুমি আবৃত করবা, পণ্যটাকে ঢেকে রাখবা, ঠিক আছে, সেই সেটার ডিজাইনটা কেমন হবে, এটা বলা হচ্ছে পণ্য মোড়কের নকশাকরণ। নকশাকরণ, উন্নয়ন অর্থাৎ প্রথমে তুমি নকশা করবা, সেই নকশাকে আরো ডেভেলপ করবা এবং সেটা পণ্যের গায়ে লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। মোড়ককরণ বলে। ঠিক আছে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যখনই পরীক্ষায় প্রশ্ন হয় যে মোড়ককরণ কি, ম্যাক্সিমামই লিখে যে প্যাকেজিং কে মোড়ককরণ বলে। বুঝছো? এটা কি আনসার হলো বলো তো? জি ম্যাম, এভাবে তো বলা যাবে না, আরো ব্রডলি বলা হ্যাঁ, লাগবে। তুমি যদি টিচার হও তাহলে সেই স্টুডেন্টকে কি নাম্বার দিবা? নো ম্যাম। দিবা না, তাহলে আমিও কিন্তু দিতে পারবো না। ঠিক আছে? মোড়ককরণ কি যখন ওকে প্রশ্ন ম্যাম। হবে তখন এই পুরো আনসারটাই লিখতে হবে যে পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন এবং তা পণ্যের গায়ে লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। জি ঠিক আছে? ম্যাম। পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। সেকেন্ড প্যারায় চলে যাচ্ছি, দেখো। পণ্যের মান ঠিক রাখা এবং পণ্যের নিরাপত্তার জন্য মোড়ককরণ করা হলেও বর্তমানে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়ককরণ করা হয়। আবার কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার বা আন্তর্জাতিক আইন অনুযায়ী মোড়ককরণ বাধ্যতামূলক। বেবি ফুড, গুঁড়া দুধ, কেমিক্যাল সামগ্রী, রাসায়নিক দ্রব্য ইত্যাদি পণ্যের ক্ষেত্রে মোড়ককরণ বাধ্যতামূলক। তাই বলা যায় পণ্য উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে একদিকে যেমন মোড়ককরণের বাধ্যবাধকতা আছে, অন্যদিকে তেমনি পণ্যটিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এবং অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার নিকট পৌঁছানোর নিমিত্তে অর্থাৎ উদ্দেশ্যে মোড়ককরণের প্রয়োজন হয়। এখন খেয়াল করো যে আমি ব্র্যাকেট দিয়েছি, হ্যাঁ, পণ্যের মান ঠিক রাখা এখান থেকে বাধ্যতামূলক। এখন এর মধ্য থেকে কি প্রশ্ন হতে পারে? আরেকবার একটু পড়ো, পড়ে আমাকে বলো যে ম্যাডাম এই প্রশ্ন হতে পারে। ম্যাম, মোড়ককরণ কেন করা হয় এরকম হতে পারে। ভেরি গুড, হ্যাঁ, পণ্যের মোড়ককরণ কেন করা হয় অথবা মোড়ককরণের প্রয়োজনীয়তা কি? বা মোড়ককরণ কেন বাধ্যতামূলক? না না, বাধ্যতামূলক ওইটা হবে না। পণ্য মোড়ককরণ কেন করা হয় এই প্রশ্নটি লিখে রাখো খাতায়, অথবা পণ্য মোড়কের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ম্যাম এই কোশ্চেনটা গ নাম্বারের জন্য না? না না না, এটা খ নাম্বারের কোশ্চেন হয়, অনুধাবনমূলক প্রশ্ন। ওকে ম্যাম। ঠিক আছে? এখন দেখো, এখানে আমি পয়েন্ট আউট করে লিখতে পারবে মোড়ককরণ কি সেটা লিখলা, লিখার পরে যে নিম্নলিখিত কারণে পণ্যের মোড়ককরণ করা হয়। প্রথম পয়েন্ট আমরা লিখতে পারি পণ্যের মান ঠিক রাখা। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট লিখতে পারি যে পণ্যের নিরাপত্তার জন্য, অর্থাৎ পণ্য যাতে ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায় সেটার জন্য। ঠিক আছে? ক্রেতার কাছে পণ্যটি আকর্ষণীয় করে তোলার জন্য 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ এই যে নিচে একটু লিখবে, এটা আমি দাগাতে ভুলে গিয়েছি, অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার কাছে পৌঁছানোর জন্য। 4 নাম্বার পয়েন্ট আমরা এটা লিখতে পারি অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার কাছে পৌঁছানোর জন্য।
আর 5 নম্বর পয়েন্ট হতে পারে যে সরকার বা আন্তর্জাতিক আইন অনুযায়ী মোড়ককরণ বাধ্যতামূলক। তখনও ব্যবসা প্রতিষ্ঠানকে পণ্যের মোড়ককরণ করতে হয়, যেমন বেবি ফুড, গুঁড়া দুধ, কেমিক্যাল সামগ্রী, রাসায়নিক দ্রব্য ইত্যাদি পণ্যের ক্ষেত্রে মোড়ককরণ বাধ্যতামূলক। অর্থাৎ আন্তর্জাতিক আইন অথবা দেশীয় আইন অনুযায়ী এই পণ্যগুলো অবশ্যই মোড়ককরণ করতে হবে। এই কারণে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করে তাদের অবশ্যই পণ্য মোড়ককরণ করতে হয়। কথা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তার আগে একজন আমাকে বলো যে আজকে আমরা কি পড়েছি। আজকে আমরা বিপণনের কার্যাবলী পড়েছি, তারপর হচ্ছে কার্যাবলীর বন্টন ধারণা কার্যাবলী পড়েছি, পড়েছি। কার্যাবলী এখনো শেষ ধারণা। হয়নি। হ্যাঁ, সরি ধারণা আর বন্টন কার্যাবলী পড়ছি আর কি। তারপর বিপণন সহায়ক কার্যাবলী বিপণন এখনো যায়নি। কার্যাবলী আমরা শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। বিপণন কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়: বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। সহায়ক এর কার্যাবলী। মধ্যে আমরা বিনিময় কার্যাবলী এবং বন্টন কার্যাবলী আজকে শেষ করেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সহায়ক কার্যাবলী শেষ করব। জি ম্যাম, ইনশাআল্লাহ। আচ্ছা, এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নে চলে যাও। জি ম্যাম। দিয়েছো? জি ম্যাম। প্রথম প্রশ্নটা কি একটু বলো দেখি আমার সাথে মিলে কিনা। বিপণন কার্যাবলী কি? ঠিক আছে, আর 6 নম্বর প্রশ্নটা কি? মোড়ককরণ কি? ভেরি গুড। তাহলে 1 থেকে 6 কত পেজ একটু বলো তো? 153। 153 পৃষ্ঠা। তাহলে 1 থেকে 6, 1 থেকে 6 এই 6টি প্রশ্ন একটু দাগিয়ে রাখো। আজকে আমরা যা পড়েছি তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো, ঠিক আছে? জি ম্যাম। অনুধাবনের প্রশ্নে চলে যাও। অনুধাবনের প্রশ্ন আমার বইতে 4 নাম্বার, গুদামজাতকরণ বলতে কি বোঝায়? জি ম্যাম। তোমাদের বইতে কত নাম্বার? 4। 4। আচ্ছা, আমার বইতে 5 নাম্বার, গুদামজাতকরণ যে উপযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। এটা ঢাকা জি ম্যাম। বরিশাল 19-এ এসছে। জি ম্যাম। আট নাম্বার কোশ্চেন দেখো আমার বইতে 8 নাম্বার, ক্রয় বলতে কি বোঝায়? না ম্যাম। ম্যাম এটা 18-তে। ক্রয় বলতে কি বোঝায়? 18 নাম্বার। আচ্ছা, জি জি ম্যাম। ম্যাম। দাগাও। এরপরে হচ্ছে বিক্রয় বলতে কি বোঝায়? 19। আরেকটা প্রশ্ন হচ্ছে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। 20। আচ্ছা, অনুধাবনের এই কয়টা কোশ্চেন পড়বা, মানে আজকে আমরা যা পড়েছি তার মধ্যে থেকেই কিন্তু এই প্রশ্নগুলো, ঠিক আছে? আর আমি ক্লাসে আরেকটি প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে মোড়ককরণ, পণ্যের মোড়ককরণ কেন করা হয়? কেন? খাতায় ম্যাম লিখে আরো নিয়েছো? 2টা তো আছে। বিপণন কার্যাবলী কি? বিপণন কাজের হ্যাঁ, সাথে ওটা হচ্ছে ওই যে জ্ঞানমূলক কোশ্চেনে তুমি পেয়ে যাবা। বিপণন কার্যাবলী কি, ওটা জ্ঞানমূলক কোশ্চেনের 1 নম্বরেই দেওয়া আছে বিপণন কার্যাবলী কি, ঠিক আছে? মানে খাতায় যে প্রশ্নগুলো লিখেছো, যদি বইতে যে প্রশ্নগুলো আছে তার অতিরিক্ত কোনোটা থাকে সেটাও পড়ে ফেলবা। যেমন আরেকটি প্রশ্ন দিয়েছিলাম, ওটা বইতে নেই। কি ছিল প্রশ্নটা বলো? বিপণন কার্যাবলী কি? বিপণন এটা তো কার্যাবলী আছে। পণ্য মোড়ককরণ কেন করা হয়? এইটা আছে। এটা ছাড়া আরেকটা কোশ্চেন আছে, বলো। ম্যাম আরেকটা কই?
বিপণন কার্যাবলীর সাথে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত? ও হ্যাঁ, এটা বলার পর না বলেন যে জ্ঞানমূলকে পেয়ে যাব। না ওইটা না, বিপণন কার্যাবলী কি সেটা তুমি জ্ঞানমূলকে পাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সো আজকে আমরা জি, যতটুকু পড়লাম আশা করি তোমাদের কাছে যে বাসায় আজকে এতটুকু সবাই পড়ে ফেলবে। ঠিক আছে, যেহেতু আমরা ইনশাআল্লাহ। সপ্তাহে একদিন ক্লাস পাচ্ছি, কাজে তোমরা যদি এখন মানে সিরিয়াসলি না পড়ো, পরে হচ্ছে প্রেসার পড়ে যাবে তোমাদের উপর। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাম। আচ্ছা, আর কিছু 1 মিনিটের মতো আছে। পরে যারা জয়েন করেছো তারা চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার গুলো লিখে ফেলো দ্রুত। পরে যারা জয়েন করেছিলে চ্যাট বক্সে তারা রোল নাম্বার লিখে ফেলো। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। 8 জন লিখেছো, আরো 2 জন বাকি আছো, আর 1 জন বাকি। সবাই লিখেছো? আচ্ছা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।